সামাজিকভাবে বাংলাদেশের সমাজে নারী খুব অধস্তন অবস্থায় আছে। বিশ্ববিদ্যালয়ে হয় নারী শিক্ষার্থীদের জন্য পরিবেশ কেমন সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে, কারণ বিশ্ববিদ্যালয়গুলো তো সমাজের বাইরে না, সমাজে যেহেতু নারী একটা অধস্তন অবস্থার মধ্যে আছে, সমাজে বেশিরভাগ মানুষই অসম্ভব পুরুষতান্ত্রিক মানসিকতা ধারণ করেন এবং সেই অনুযায়ী তারা নারীর প্রতি আচরণ করেন। এবং যেই অধস্তনতা নারী তার মানে গৃহের ভেতর থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত সবখানেই তিনি অধস্তনতার শিকার হন। তাকে ধরে নেওয়া হয় যে তিনি একজন অবজেক্ট বা বস্তু, তিনি হয় তার পিতা স্বামী এদের কারো সম্পত্তি অথবা একটা যৌন বস্তু যাকে অন্য কেউ অন্য যে কোনো ভাবে ভোগ করতে পারে। তো এই যে হয় ভোগ্যপণ্য অথবা সম্পত্তির যে ধারণা নারীর শরীর সম্পর্কে, নারীর সম্পর্কে, তা নারীর একটা সেকেন্ডারি পরিস্থিতি নারীর জন্য তৈরি করে। তো সেই অর্থে সামাজিকভাবে বাংলাদেশের সমাজে নারী খুব অধস্তন অবস্থায় আছে, খুব প্রান্তিক অবস্থায় আছে। আপনারা যতই ভাবেন না কেন যে নারীর অধিকার অগ্রগতি হয়েছে ইত্যাদি ইত্যাদি, আসলে নারীরা হয়তো বাড়ির বাইরে বেরিয়েছেন, তারা শ্রমবাজারে অংশগ্রহণ করছেন, কিন্তু প্রতিদিন তাদেরকে ভয়াবহ যৌন নিপীড়নের মধ্যে দিয়ে জীবন পার করতে হয়। সেটা একজন গার্মেন্টস শ্রমিকই হোক আর একজন শিক্ষকই হোক, একজন ছাত্রী হোক। সেই পরিস্থিতিটা বিবেচনা করে যদি আমরা দেখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমরা আশা করি প্রগতিশীল মানুষজন থাকবেন। সুতরাং তারা অবশ্যই প্রগতিশীলতার কারণে তারা হয়তো বা নারীদের জন্য সেফার, নিরাপদ পরিবেশ তারা দিতে পারবেন। কিন্তু সেটা আমরা যেটা দেখে এসেছি, আজকে তো ধরেন ফাইরুজ অবন্তিকার আত্মহত্যা বা যে প্ররোচনার মাধ্যমে তাকে আমরা এটা এক ধরনের হত্যাকাণ্ড বলেই অভিহিত করছি। এই ঘটনাটি ঘটবার পরে অনেক কিছু সামনে এসেছে, কিন্তু এরকম কিন্তু প্রায়ই হয় এবং তখন আবার অনেক কিছু সামনে আসে। যেমন গত মাসেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সেই অধ্যাপকের বিরুদ্ধে আর তারই ছাত্রী তার সম্পর্কে একই রকম অভিযোগ তুলেছেন, যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন, এবং সেই অভিযোগের জন্য মানুষকে রাস্তায় নামতে হয়েছে। একই রকম ঘটনা আমরা দেখেছি ত্রিশালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এবং এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে এবং সেখানে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের যে সংশ্লিষ্টতা, সেই সংশ্লিষ্টতার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই শিক্ষকরা যদি তাদের আগের করাকৃত কর্মের জন্য শাস্তি পেতেন, যদি আমরা দেখতাম যে নারী শিক্ষার্থীদেরকে হয়রানি করলে বা হেনস্থা করলে কোনো ধরনের শাস্তি হয়, বা নারীরা আসলে এই পুরো প্রক্রিয়ার মধ্যে তারা বিচার চেয়ে অভিযোগ করে কোনোভাবে সুবিধা পান, তাহলে বা বিচারটা পান, তাহলে হয়তো নারীরা আরো অনেক বেশি এগিয়ে আসতেন, কথা বলতেন। কিন্তু আমরা দেখি যে এই যেই প্রক্রিয়ায় নিপীড়ন বিরোধী সেলগুলো কাজ করে, সেই প্রক্রিয়াটা এত দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে চলে এবং এইটাতে অনেক ক্ষেত্রে অভিযোগ করার সাথে সাথেই অভিযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধেই আরো অনেক ধরনের খড়গ নেমে আসে, যেটা আমরা জগন্নাথের আরেকজন ছাত্রীর ক্ষেত্রে দেখেছি। এবং সবচাইতে যেটা বড় কথা সেটা যে সোশ্যাল স্টিগমা, সামাজিকভাবে তাকে যে একটা নিচু হতে হয়, ছোট হতে হয়, নিশ্চয়ই তোমারই দোষ, তা না হলে তুমি নিশ্চয়ই কিছু করেছো, তা না তোমার বিরুদ্ধে কেন যৌন নিপীড়ন হলো। কারণ যৌন নির্যাতনের ক্ষেত্রে সবচাইতে বেশি মানে আমাদের সমাজে যেটা ঘটে, নির্যাতিত নারীকেই মূলত ব্লেমিং এর শিকার হতে হয়, যেটাকে ভিকটিম ব্লেমিং বলে। এবং এটা সবচেয়ে বেশি নারী শিক্ষার্থী যদি হয় তাহলে সে সবচেয়ে অধস্তন। কিন্তু এটাও আমাদের মনে রাখা প্রয়োজন যে শুধু যে নারী শিক্ষার্থীরা এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন তা কিন্তু না, শিক্ষকরাও কিন্তু হচ্ছেন। এবং যদি আপনি তরুণ শিক্ষক হন, মাত্র জয়েন করেছেন, সেসব ক্ষেত্রে সিনিয়র শিক্ষকদের কাছ থেকে, এমনকি শিক্ষার্থীদের কাছ থেকেও কখনো কখনো যদি তারা রাজনৈতিকভাবে অনেক প্রতিপত্তিশালী হয় তাহলে এগুলো ঘটতে পারে। এবং এটা যখন ঘটে তখন আমরা দেখি যে শিক্ষক শিক্ষার্থীর যে একটা সম্মানের সম্পর্ক, সেই সম্মানের সম্পর্ক উভয় দিক থেকেই সম্মানের সম্পর্ক হওয়ার কথা, একটা সমতার সম্পর্কও হওয়ার কথা। এইখানে যেহেতু শিক্ষকের হাতে অনেক বেশি ক্ষমতা কেন্দ্রীভূত আছে, শিক্ষকের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত, কারণ তার কাছে নম্বর আছে, তার কাছে শিক্ষার্থীর ভবিষ্যৎ আছে। সুতরাং তারা এগুলোকে পুঁজি করে, জিম্মি করে শিক্ষার্থীকে এগুলো থেকে তারা নানান রকম অনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু আপনারা বলতে পারেন যে শিক্ষকের কাছে কতটা আশা করা যায় না, সত্যি। কিন্তু আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেরকম চলছে গত কয়েক দশকে, তাতে আমরা বুঝতে পারি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় এত বেশি প্রাধান্য পেয়েছে যে সেখানে শিক্ষক একজন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে সমস্ত নৈতিক গুণাবলী থাকা প্রয়োজন সেগুলো যাচাই বাছাই না করেই শিক্ষক নিয়োগ হচ্ছে, এবং যেহেতু তারা জানেন যে তারা গুণগত মানের দিক থেকে শিক্ষক হিসেবে অত ভালো নন, তো তারা কিন্তু সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চান এবং তাকে ক্ষমতাকে ব্যবহার করে তাদের এই ইনসিকিউর পজিশনটাকে তার সাথে নিরাপদ রাখতে চান। তার ফলে তাদের সাথে ক্ষমতা সম্পর্ক সবসময় ভালো থাকে, এবং এরা যদি শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হয়ে ওঠেন কোনো কারণে, তাদেরকে সুবিধা দেওয়ার মতো লোকও, বা ধরেন সেই শিক্ষককে সুবিধা দেওয়ার মতো বা সহযোগিতা দেওয়ার মতো, বা অনেক সময় তার অনৈতিক কাজে সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতাশালী শিক্ষকরাও থেকে যান। কারণ এই পুরোটা একটা ব্যবস্থার অংশ। তো কারণ আপনি যদি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করে করে একটা অবস্থান তৈরি করেন, তাহলে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের আরও যারা রয়েছেন, যেহেতু পুরো ব্যবস্থাটাই একই সাথে ঘুরপাক খেতে থাকে, তারা আপনাকে সেফ করাটা তাদের, বা আপনাকে নিরাপদে রাখাটা তাদের একটা নৈতিক কর্তব্য বলে মনে করেন। কারণ তা না হলে তাদের ক্ষমতার কাঠামো নড়ে চলে যেতে পারে। কারণ আপনি হয়তো তাদেরও অনেক গোপন কথা জানেন, আপনাকে বিপদে ফেললে বা আপনি বিপদে পড়লেন, আপনি ওনাদেরও বিপদে ফেলে দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি নানান রকম সন্দেহ এবং অবিশ্বাসের ভেতরেই কিন্তু এই সম্পর্কগুলো চর্চিত হয়। এ কারণেই পরিস্থিতির উন্নয়ন ঘটানো একদিনের কাজ নয়, বা যে কোনো একজন ব্যক্তির উপরে সবটা ছেড়ে দিলেও এটা যে সে ঠিক হয়ে যাবে সেটাও কিন্তু ঠিক নয়। যেমন আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব সাধুবাদ পাওয়ার মতো কতগুলো দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এই দ্রুত পদক্ষেপগুলো নিশ্চয়ই প্রশাসনের, যেহেতু তাদের এটার এক ধরনের সদিচ্ছা আছে বলেই এটা হচ্ছে, কিন্তু এই সদিচ্ছাটা যেমন দরকার, কিন্তু সদিচ্ছাটাই যথেষ্ট নয়, কারণ এটা একটা বিরাট প্রসেসের ব্যাপার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।